নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সেরা 10। ফসল বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ কৃষক, ন্যাড়াপোড়াতে গিয়ে ধান খেতে আগুন। বাঁকুড়ায় জয়পুরের সুখজোড়া গ্রামের ঘটনা। ফসল বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ কৃষক, বারবার প্রচার সত্ত্বেও ফাঁকা জমিতে নাড়া পোড়ানো ঠেকানো যাচ্ছে না বলে অভিযোগ। ধান চাষ শেষে আগাছা পরিষ্কার করতে মাঠে নাড়া পোড়ান কৃষকদের একাংশ, আর তা করতে গিয়েই অগ্নিদগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। ফসল বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ এক কৃষক। নাড়া পোড়াতে গিয়ে ধান খেতে অগ্নিদগ্ধ হয় কৃষক। বাঁকুড়ার জয়পুর থানা এলাকার ঘটনা। ফসল বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ কৃষক, বাঁকুড়ার জয়পুরের সুখজোড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। স্বরূপ, ওই অগ্নিদগ্ধ কৃষকের অবস্থা সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, স্থানীয় সূত্রে জানতে পারা গেছে এই মুহূর্তে ওই অগ্নিদগ্ধ কৃষক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে ঘটনাটি যেটি ঘটেছে বাঁকুড়ার জয়পুর ব্লকের সুখজোড়া গ্রামে, এবং ওই গ্রামের এই মুহূর্তে মাঠে যে নাড়া পোড়ানো হয়, অর্থাৎ ধান জমির যে আগাছা রয়েছে সেই আগাছাগুলিকে পুড়িয়ে আলু রোপণের কাজের জন্য কিন্তু এই ধরনের কাজ করা হচ্ছিল। এবং যখন আগুন পোড়ানো হচ্ছিল সেই সময় বাতাসে পাশের ধানের জমিতে কিন্তু আগুন লেগে যায়। সেই সময় ওই কৃষক তৎক্ষণাৎ অন্যের ধান জমির যে আগুন লাগে সেইটা কিন্তু নেভাতে যাওয়ার সাথে সাথেই তিনি তার গায়ে আগুন লেগে যায়, তিনি অগ্নিদগ্ধ হন। এরপরে স্থানীয় মানুষজনের দিকে এসে ধান জমির ধান রক্ষা করে, যাতে পুরো মাঠ পুড়ে যাওয়ার আগেই তাকে আগুন নিয়ন্ত্রণ করে নিয়ে আসা হয়। অন্যদিকে ওই যে চিকিৎসক আহত হয়, জখম হয় আগুনে, তাকে প্রথমে জয়পুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, তারপরে বিষ্ণুপুরে নিয়ে আসা হয়েছে এবং থেকে কিছু জানতে পারা গেছে। কিন্তু বারবার করে প্রশাসনিক ভাবে যে সচেতন করা হচ্ছে, প্রচার করা হচ্ছে, মাইকিং করা হচ্ছে, লিফলেট এবং পোস্টারিং করা হচ্ছে, মাঠের নাড়া পোড়া বন্ধ করুন, কৃষকের ক্ষতি হচ্ছে, তারপরেও কিন্তু এক শ্রেণীর কৃষক এই ধরনের নাড়া পোড়ানোর ঘটনা ঘটাচ্ছেন, এবং যা জেরে কিন্তু এই ধরনের একটা ঘটনা ঘটলো। এরপরে প্রশাসনিকভাবে কি পদক্ষেপ বা প্রশাসনিকভাবে আর কতটা প্রচার, কি সচেতনতার বার্তা দেয়, সেটা এখন দেখা। ধন্যবাদ স্বরূপ। কথা বলছিলাম প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। নদিয়া বাংলাদেশ সীমান্ত পেরিয়ে কলকাতায় প্রবেশ। পার্ক স্ট্রিট থেকে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারীর গ্রেফতারি ঘিরে উঠে আসছে একাধিক তথ্য। পুলিশের নজরে এবার ধৃত সেলিম মাতব্বরের মোবাইল ফোন। সেলিমের সূত্র ধরেই মনোজ শর্মা নামে আরও এক ব্যক্তি নাম প্রকাশ্যে এসেছে। মনোজের খোঁজে তল্লাশি জারি। কী কারণে ভারতে অনুপ্রবেশ তা খতিয়ে দেখছে পুলিশ। দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার হয়েছেন বাংলাদেশের সংখ্যালঘু নেতা তথা ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। তারপর থেকে উত্তাল বাংলাদেশের একাংশ। এরই মধ্যে আরও 2 সন্ন্যাসীকে গ্রেফতার করল বাংলাদেশ পুলিশ। চট্টগ্রামে নতুন করে ধৃত 2 সন্ন্যাসী রুদ্রপতি কেশব দাস এবং রঙ্গনাথ শ্যামসুন্দর দাস। তাঁরা সংখ্যালঘু সংগঠন প্রবর্তক সংঘের সদস্য। সূত্রের খবর, চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে জেলে দেখা করতে গিয়েছিলেন ধৃত 2 সন্ন্যাসী। চিন্ময় কৃষ্ণকে খাবার, ওষুধ এবং কিছু টাকা দিতে গিয়েছিলেন। রাতে সেখান থেকে ফেরার পথে কোতোয়ালি থানায় তাঁদের আটক করে পুলিশ। পরে তাঁদের জেলে নিয়ে যায়। কলকাতা ইসকনের মুখপাত্র ও ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস শনিবার রাতে শ্যাম দাসকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। ধৃত শ্যাম দাসের ছবি পোস্ট করে তিনি লেখেন, চট্টগ্রাম পুলিশ আরও এক ব্রহ্মচারী শ্যাম দাসকে গ্রেফতার করেছে। তিনি কি সন্ত্রাসী? নির্দোষদের গ্রেফতারে ইসকন গভীরভাবে মর্মাহত। পরে বাংলাদেশ পুলিশ জানায় একজন নয়, শনিবার রাতে 2 সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ রয়েছে স্পষ্ট করে জানায়নি পুলিশ। শান্তি ফেরানোর উদ্দেশ্যে বিশ্বজুড়ে কীর্তন, যজ্ঞ, ধর্মসভার আয়োজন করেছে ইসকন। आज इस्कॉन के करोड़ों भक्त द्रौपदी की तरह असहाय अवस्था में भगवान से प्रार्थना कर रहे हैं कि बांग्लादेश के हिंदू और जो भी माइनॉरिटीज हैं वो जल्द से जल्द सुरक्षित हो जाए।
হেনস্থা হওয়া থেকে বাদ যাচ্ছেন না বাংলাদেশের সাংবাদিকরাও। সাংবাদিক মুন্নি সাহা অফিস থেকে বেরোতেই ঢাকার কারওয়ান বাজারে তাকে একদল লোক ঘিরে ধরে বলে অভিযোগ। খবর পেয়ে ঢাকার তেজগাঁওয়ের পুলিশ সেখানে পৌঁছে ক্ষুব্ধ জনতার ঘেরাটোপ থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই দেশে 52,000 রয় সদস্য, এর ভিতরে আপনি একজন। এই দেশকে আপনারা ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য যা করাবার তাই করছেন। অখণ্ড ভারত দেশে চিন্ময় কৃষ্ণের গ্রেফতারের পর থেকেই দফায় দফায় চলছে বিক্ষোভ। সেই আবহে আরও 2 সন্ন্যাসীকে গ্রেফতারের ঘটনায় উত্তেজনার বারুদ ক্রমশ বাড়তে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল, যার প্রভাব পড়তে পারে ভারত বাংলাদেশ 2 দেশের সম্পর্কে। কলকাতা টিভি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বন্ধ ট্যুরিস্ট ভিসা, সীমান্তে কমেছে পর্যটকদের সংখ্যা, ডলারের দাম বৃদ্ধি পাওয়ার কার্যত বন্ধের মুখে আমদানি রফতানি। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিকে কেন্দ্র করে বাংলাদেশে এখন অশান্তি নাচ। তার প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব পড়েছে পড়শি দেশগুলিতেও। সেই তালিকা থেকে বাদ যায়নি ভারতও। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বন্ধ হয়েছে ট্যুরিস্ট ভিসা, যার প্রভাব পড়েছে পর্যটন শিল্পের ওপর। ঘোজাডাঙ্গা সীমান্তে বন্ধের মুখে আমদানি রফতানি। 2 থেকে 3 মাস আগে যাদের ভিসা করা রয়েছে একমাত্র সেই পর্যটকরাই যাতায়াত করছেন। সেই সংখ্যাটাও অত্যন্ত কম। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জেরে প্রভাব পড়েছে সীমান্ত বাণিজ্যের ওপর। আগে প্রতিদিন 400 পণ্যবাহী ট্রাক চলাচল করত, বর্তমানে সেই সংখ্যাটা 100-ও কম। স্বাভাবিকভাবেই প্রভাব পড়েছে অর্থনীতিতেও। আমরা চাইছি নতুন কোনো সরকার আসুক, আপনার দেশটা সরকারের অধীনে চলুক। অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাইতে পারতেছে না। আন্দোলনের আগে 73-74 এরকম ছিল শপথই, হ্যাঁ শপথই 100 বাংলা টাকা দিলে আমরা 73-74 টাকা দিই। বর্তমানে এখন ছাত্র আন্দোলনের পরে 67 টাকা এসে গিয়েছিল, এখন আবার 68-69 এরকম চলছে। ডলারের দাম দিনের পর দিন বাড়ছে, যার কারণে আগের তুলনায় সীমান্ত বাণিজ্যে অনেকটাই প্রভাব পড়েছে। পেমেন্টগুলো যাচ্ছে, পেমেন্টগুলো ঠিক মতন আসছে না। যে আমাদের এক্সপোর্ট হচ্ছে, এক্সপোর্টের পর যে ডলার পেমেন্টগুলো, সেই পেমেন্টগুলো আমরা দীর্ঘদিন আটকে যাচ্ছে। তো সেই কারণে এক্সপোর্টে বাংলাদেশের ডলারও সংকট। একদিকে দেশ ও রাজ্যের রেভিনিউ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে এর সঙ্গে জড়িয়ে থাকা হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক থেকে শুরু করে ছোট মাঝারি এবং ব্যবসায়ীরা তারা ক্ষতির মুখে পড়েছেন। তাই তারা চাইছেন যে ঘোজাডাঙ্গা সীমান্ত বাণিজ্য স্বাভাবিক ও সচল আগের অবস্থায় ফিরে আসুক। উত্তর 24 পরগনার ঘোজাডাঙ্গা সীমান্ত থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি। রাজ্যে মূল্য বৃদ্ধির আবহে ফের আলুর দাম বৃদ্ধির আশঙ্কা। অকাল বৃষ্টিতে ফসলের ক্ষতি, অন্যদিকে ভিন রাজ্যে আলু পাঠানোর দাবিতে কর্মবিরতির ডাক। জোড়া ফলায় সিঁদুরে মেঘ দেখছেন ব্যবসায়ীরা। শীত আসলেই বাজার ভরে ওঠে রকমারি সবজিতে। নতুন ফুলকপি থেকে নতুন শাকসবজি থরে থরে সাজানো থাকে বিক্রেতাদের পসরায়। শাকসবজির যোগান যথেষ্ট থাকায় ফসলের দাম কমে অনেকটাই। তবে এবারের ছবিটা উল্টো। রাজ্যে শীতের প্রবেশ ঘটলেও আলু থেকে শাকসবজি কোনোটারই দাম কমেনি এতটুকু। আলুর দাম বিশেষ করে চিন্তার ভাঁজ ফেলেছে মধ্যবিত্তের কপালে। শনিবার ঘূর্ণিঝড় ফেঞ্জল আছড়ে পড়েছে তামিলনাড়ুতে। ফেঞ্জলের আঁচ পড়েছে বাংলাতেও। বিভিন্ন জেলায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি, আর তাতেই আলু সহ রবি শস্যের দাম বৃদ্ধির আশঙ্কা বাড়ছে। শুরু করেছি, কিন্তু প্রাকৃতিক দুর্যোগে এখন একটু অসুবিধার মধ্যে পড়ে গেছি। জল নামছে, বৃষ্টি পড়ছে, কোনো করছে, আলু লাগানো চলছে, আলু বীজ কাটা পড়ে আছে। আর পাচ্ছি না, আবার যদি হচ্ছে ভারী বৃষ্টি হয় তাহলেও আমাদের অনেক অসুবিধায় পড়বো, বৃষ্টি নষ্ট হয়ে যাবে। সেই জন্য এখন আর বছর তো গত বছরে যে প্রাকৃতিক দুর্যোগে যে নষ্ট হয়েছে তার জন্য বহু ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে রাজ্যে আলুর যোগান পর্যাপ্ত রাখতে ভিন রাজ্যে আলু রফতানি বন্ধ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর তাতেই চটেছেন আলু ব্যবসায়ী সমিতির একাংশ। তাঁদের দাবি, গত বছর আলু চাষে ক্ষতির কারণেই আলুর দাম বৃদ্ধি হয়েছে। রাজ্যে আলুর পর্যাপ্ত যোগান রয়েছে, আর এই পরিস্থিতিতে ভিন রাজ্যে আলুর রফতানি বাধাপ্রাপ্ত হওয়ায় ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। প্রতিবাদে রাজ্যের ওপর চাপ সৃষ্টি করেই কর্মবিরতির ডাক রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির। শর্ত এটাই, রাজ্য সরকার যদি ভিন রাজ্যে আলু সরবরাহে সহযোগিতা না করে তাহলে সোমবার গভীর রাত থেকেই রাজ্য জুড়ে কর্মবিরতি শুরু হবে, আর যার জেরে বাজারে আলুর যোগান কমবে। আশা করি
সোমবারের মধ্যে আমাদেরকে সরকার নিশ্চয়ই একটা ইতিবাচক কিছু করবেন, যার ফলে কর্মবিরতিটা হয়তো আমাদের না করতেও হতে পারে, সেটাই আমরা আশা করব। আর যদি কিছু সুরাহা না হয় আমরা সোমবার রাত্রির থেকে কোল্ড স্টোরেজের ভেতরের কোনো আলু বের করব না, এই সিদ্ধান্তই হয়েছে। 30শে নভেম্বরের মধ্যে হিমঘরগুলি খালি করার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। হিমঘর খালি না হওয়ায় আলু মজুত রাখার মেয়াদ বাড়ল আরও 1 মাস। মেয়াদ বৃদ্ধির জন্য কুইন্টাল প্রতি 18 টাকা 66 পয়সা বাড়তি ভাড়া গুনতে হবে। ওটা ভিন রাজ্যে যেতে দিচ্ছে না বলে ব্যবসাদারদেরও কিছুটা ক্ষতি হচ্ছে, কারণ তারা উঁচু দামে স্টোর লোড করেছে, তাদেরও একটু দাম ভালো পেতে হবে। পাবো আলু বন্ধ হয়ে গেলে আমরা কোথায় পাবো? আমরা কি বিক্রি করব? আমরা গরিব মানুষ কি খাবো না বিক্রি করতে? বাড়তি ভাড়া গোনার সঙ্গে সঙ্গে আলুর দাম বৃদ্ধিরও আশঙ্কা। কলকাতা টিভি। টাকা দেওয়ার পরেও নাম নেই আবাস যোজনার তালিকায়, টাকা ফেরত চাইতেই মারধরের অভিযোগ। অভিযুক্ত তৃণমূল কর্মী। রঘুনাথগঞ্জের মিঠিপুরের ঘটনা, আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি। টাকা দেওয়ার পরেও নাম নেই আবাস যোজনার তালিকায়, আর সেই টাকা ফেরত চাইতে গিয়ে এক ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ। এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে মারধরের অভিযোগ। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে রঘুনাথগঞ্জের মিঠিপুরে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সার্ভে করার সময় টাকা নিয়েছিল, টাকাটা নেওয়ার পরে যে সার্ভে করার পরে দেখা যাচ্ছে নাম নেই লিস্টে, নাম লিস্টে নাই, টাকাটা চাইতে যে এইভাবে ওকে সাইডে নিয়ে যে মারধর করেছে। ওই ব্যক্তিকে মেরে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আক্রান্তের নাম কালু শেখ। রঘুনাথগঞ্জ 2 ব্লকের মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুরের বাসিন্দা। আহত কালু শেখকে স্থানীয় লোকজন উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করায়। টাকার কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল, টাকাটা চাইতে গেছিল যে আমার লিস্টে যে নাম নেই ওকে টাকাটা দিয়ে দাও। আমি কিন্তু পরে ছিলাম না, যেটুকু শুনলাম, তারপরে শুনলাম নাকি মারা হয়েছে বা ওকে মেরেছিল, যে পড়ে যে নাকি ওর হয়েছে, ওই মাথায় চোট লেগেছে। অভিযুক্ত তৃণমূল কর্মী মিঠু শেখ তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছে আক্রান্ত যুবকের পরিবার। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থেকে জয়ন্ত রায় রিপোর্ট, কলকাতা টিভি। পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের তালিকায় নাম এলো রেশন ডিলারের। অন্যদিকে কাটমানি দিতে না পারায় আবাসের তালিকা থেকে নাম বাদ গেল পরিযায়ী শ্রমিকের। মালদা হরিশ্চন্দ্রপুর সোনাকুল গ্রামের ঘটনা। আবাসের তালিকায় নাম আসা নিয়ে ফের শোরগোল। পাকা দ্বিতল বাড়ি থাকা সত্ত্বেও আবাসের তালিকায় নাম উঠল রেশন ডিলারের। সার্ভে হওয়া সত্ত্বেও কিভাবে ফাঁক গোলে আবাসের তালিকায় নাম? প্রশ্ন উঠতেই রেশন ডিলার জানালেন 2018 সালে আবাসের ঘরের জন্য আবেদন করেছিলেন। সার্ভে হয়েছে সেই সময়। 2018-তে এসেছিল, তখন আমি লাইসেন্স পাইনি, তখন আমি ডিলারশিপে ছিল না। 2022-এ আমি ডিলারশিপ পেয়েছি। কী করে আসলো না আসলো আমরা বলতে পারবো না। বুঝি সার্ভে করতে এসেছিল? তাও জানছি না। বুঝি সার্ভে তো হয়েছিল কিছুদিন আগে? সার্ভে হয়েছিল 18-তে। পঞ্চায়েত সদস্যর স্বামী ফিরোজ হোসেন মেনে নিয়েছেন অভিযোগকারীদের দাবি। পাশাপাশি তিনি জানিয়েছেন তালিকা থেকে ইতিমধ্যেই অনেক অযোগ্য প্রাপকদের নাম বাদ পড়েছে। নাম নয়, কিছু কিছু মেম্বারদের পরিবারেরও নাম ছিল, সেগুলোকেও কাটার জন্য আমি তালিকা দিয়ে দিয়েছি আলাদাভাবে, সেগুলো যেন না থাকে। এদিকে একচিলতে ঘরে বাস জ্যোৎস্নার ও তাঁর স্বামীর। জ্যোৎস্নার স্বামী পেশায় একজন পরিযায়ী শ্রমিক। প্রথমে আবাসের তালিকায় নাম ছিল তাঁদের। অভিযোগ কাটমানি না দেওয়ায় তালিকা থেকে বাদ পড়ছে নাম। নাম ছিল তো বাদ পড়ে গেল? হ্যাঁ, কেটে দিয়েছে। মানে কি করে বুঝলেন যে কেটে গেছে? তো লিস্টে নাম আসেনি। লিস্টে নাম নেই আপনার? 10,000 করে তাও। আচ্ছা, কারা চাইছিল 10,000 করে? নিম্বাররা আসতে চাইতে। 10,000 দিলেই তারপরে ঘর পাবেন এরকম বলছিল? হ্যাঁ, কিছু 10,000 টাকা করে লাগবে। আবাসের ঘর নিয়ে প্রথম থেকেই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ তুলে আসছেন বিরোধীরা। অভিযোগ সামনে আসতেই সরব আরও একবার। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান, মেম্বার, রেশন ডিলার সহ বিভিন্ন ভাই ভাতি যাদের দেখা যাচ্ছে যে যাদের 4টে করে গাড়ি, 3তলা বাড়ি, বাড়িতে 4টে করে এসি লাগানো আছে, তাদের সেইখানে দেখা যাচ্ছে যে তারা আবাস যোজনার নাম তাদের আসছে। আর গরিব মানুষরা যেহেতু টাকা দিতে পারছে না তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত মেম্বার প্রধানদের, সেজন্য তাদেরকে সেই তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। আবাস প্লাসের সার্ভে শেষ হবার পর অভিযোগ জানানোর জন্য সময়সীমা দেওয়া হয়েছে। অভিযোগ খতিয়ে দেখার পর প্রয়োজনে তালিকা থেকে প্রাপকদের নাম বাদ পড়বে বলে জানালেন বিডিও।
এবার সেটার উপরে ক্লেমস অ্যান্ড অবজেকশন পিরিয়ড খোলা আছে আগামী 3 তারিখ পর্যন্ত। তো যে সমস্ত নাম এরকম উঠে আসছে, একটা দুটো ভুলভ্রান্তি হতেই পারে, হয়তো তাকে কোনোভাবে মিসগাইডেড করা হয়েছে বা বুঝে উঠতে পারেনি, সেগুলো সমস্ত কিছুর জন্য এই পিরিয়ডটা রয়ে গেছে যে এই টাইপের যত অবজেকশন আসবে সবগুলোই আমরা রেকটিফাই করব এবং পুরো রেকটিফাইড লিস্টই গ্রাম পঞ্চায়েত সংসদে লাস্টে আমাদের কাছে ওদের কাছ থেকে পাস হয়ে রেজলিউশন সহকারে উঠে আসবে। সার্ভে সত্ত্বেও একের পর এক অভিযোগ, কোথাও সমীক্ষকদের মিসগাইড করার অভিযোগ, কোথাও বা প্রভাব খাটানোর দাবি। সব ভুল ভ্রান্তি কাটিয়ে যোগ্যদের ঘর দিতে তোড়জোড় রাজ্যের শাসক দল তৃণমূলের। মালদহ থেকে রুহুল আমিনের রিপোর্ট, কলকাতা টিভি। একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। ট্যাপ কেলেঙ্কারিতে হটস্পট চোপড়ায় এবার স্কলারশিপের টাকা প্রতারণার অভিযোগ। সিআইডির নথিতে দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ তাজামুল হকের নাম উঠে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে। হস্তক্ষেপের আর্জি জানিয়ে প্রশাসনকে চিঠি দিল রাজ্য গোয়েন্দা সংস্থা। রাজ্যের একাধিক জেলায় ট্যাপ কেলেঙ্কারির পাশাপাশি এবার বিপুল পরিমাণ স্কলারশিপের টাকা তছরূপের অভিযোগ। কয়েক কোটি টাকার স্কলারশিপ প্রতারণার অভিযোগ চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ তাজামুল হকের বিরুদ্ধে। তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে চিঠি দিয়ে প্রশাসনকে আবেদন জানিয়েছে সিআইডি। প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জিল্লুর রহমান। যে উনি স্কলারশিপের টাকা, যেটা প্রায় 4-5-6 বছর আগেকার কিছু কেস ওনার নামে রয়েছে, এরকম লোকমুখে কিছু আমরা শুনেছিলাম। দেখুন, সিআইডি একটা নোটিশ করেছিল যে ওনাকে ফেরার হিসাবে দাবি করেছে। আমরা সেটাই বলেছি যে না, উনি পঞ্চায়েতে আসছেন না, আমরা এটুকুই বলেছি, এর বেশি তো আমরা কিছু বলতে পারি না। সিআইডির নথিতে স্কলারশিপের টাকা প্রতারণায় তাজিমুলের নাম উঠে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, রাজ্য গোয়েন্দা সংস্থার দেওয়া নথির প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন চোপড়ার বিডিও। বর্তমানে অভিযুক্তের দায়িত্ব সামলাচ্ছেন পঞ্চায়েত সচিব। পঞ্চায়েতে সিআইডি আসলো, তারপরে ব্যাপারটা তো তোলপাড় হয়ে গেল, বিডিওর কাছেও গেছিল। তারপরে বিডিওর কাছে যায়, বিডিওকে তারপরে কিছুদিন পরে সকল চিঠি দিছিল বিডিও। তারপরে আমাকে বিডিওকে দিয়েছিল 25/10 চিঠি, আমাকে বিডিও দিল 22/11। এর মধ্যে আমরা সেক্রেটারি ম্যাডামে এসে ওর ডিএসি তো পেমেন্ট হচ্ছিল, তো এখন সেক্রেটারি ম্যাডামে ডিএসসি করছি, এখন ওর ডিএসসিতে পেমেন্ট হবে। আর্থিক প্রতারণার আঁতুড়ঘর হয়ে উঠেছে উত্তর দিনাজপুরের চোপড়া। ট্যাপ কেলেঙ্কারিতে শীর্ষে থাকা এই জেলায় এবার স্কলারশিপের বিপুল পরিমাণ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে পঞ্চায়েত এক্সিকিউটিভের বিরুদ্ধে। ঘটনায় নড়ে চড়ে বসেছে প্রশাসন। বিক্রমাদিত্য বিশ্বাসের রিপোর্ট, কলকাতা টিভি। নদিয়া বাংলাদেশ সীমান্ত পেরিয়ে কলকাতায় প্রবেশ, পার্ক স্ট্রিট থেকে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারীর গ্রেফতারি ঘিরে উঠে আসছে একাধিক তথ্য। পুলিশের নজরে এবার ধৃত সেলিম মাতব্বরের মোবাইল ফোন। সেলিমের সূত্র ধরেই মনোজ শর্মা নামে আরও এক ব্যক্তির নাম প্রকাশ্যে। মনোজের খোঁজে তল্লাশি জারি। কী কারণে ভারতে অনুপ্রবেশ তা খতিয়ে দেখছে পুলিশ। কলকাতা থেকে বাংলাদেশি এক যুবককে গ্রেফতারির ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বেআইনি অনুপ্রবেশ এবং জাল নথি তৈরির অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ। ভুয়ো সার্টিফিকেটের সাহায্যে জাল পাসপোর্ট বানিয়ে বাংলায় লুকিয়েছিল এক যুবক। নদিয়া দিল্লি ঘুরে বিগত কয়েক মাস তার ঠাঁই হয়েছিল কলকাতার বুকে। ধৃত যুবকের নাম সেলিম মাতব্বর, বাড়ি বাংলাদেশের মাদারীপুর এলাকায়। শুক্রবার পার্ক স্ট্রিট থানা এলাকার মার্কুই স্ট্রিটের একটি হোটেল থেকে সেলিমকে গ্রেফতার করে পার্ক স্ট্রিট থানার পুলিশ। উদ্ধার জাল পাসপোর্ট সহ অন্যান্য নথি। ভুয়ো পাসপোর্ট অনুযায়ী সেলিমের নাম রবি শর্মা, বাড়ি রাজস্থানে। ধৃত সেলিমের দাবি অনুযায়ী কাজের সূত্রেই তার শহরে আসা। তাহলে কেন ভুয়ো নথি বানানোর প্রয়োজন পড়ল? কি বা লুকোনোর চেষ্টা করছে সেলিম, উঠছে প্রশ্ন। পুলিশের নজরে সেলিমের মোবাইল ফোন। মোবাইল না মিললেও মোবাইলের নম্বরের হদিশ মিলেছে। সেলিমের মোবাইল নম্বর দিয়েই সিডিআর খতিয়ে দেখছে পুলিশ। এদিকে পুলিশের হাতে উঠে এসেছে নয়া তথ্য। এক দালালের হাত ধরে নদিয়া বাংলাদেশ সীমান্ত পেরিয়ে বাংলায় প্রবেশ সেলিমের। এরপর ভুয়ো জন্ম শংসাপত্র, স্কুল সার্টিফিকেট এবং ভুয়ো পাসপোর্ট বানিয়ে সে দিল্লি চলে যায়। মাস চারেক আগে কলকাতায় আসে সেলিম। 19 নভেম্বর পার্ক স্ট্রিটের একটি হোটেলে কেয়ারটেকারের কাজ নিয়ে সেখানেই থাকতে শুরু করে। পুলিশ সূত্রে খবর, জাল পাসপোর্ট বানিয়েছিল বাগদার এক বাসিন্দা। তার বাড়ি পৌঁছে পুলিশ জানতে পারে তার মৃত্যু হয়েছে। তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ চলছে।
পুলিশের নজরে উঠে এসেছে মনোজ শর্মা নামে এক ব্যক্তির নামও। সেলিমের মাতব্বরের সঙ্গে একই ঘরে থাকতেন মনোজ শর্মা। পুলিশ মনে করছে মনোজ শর্মার নামও ভুয়ো হতে পারে। কেন বাংলায় অনুপ্রবেশ? কোনো অপরাধ চক্রের সঙ্গে যুক্ত অনুপ্রবেশকারী, নাকি চরবৃত্তির জন্য বাংলায় আসা? আপাতত পুলিশের নজরে সেলিমের মোবাইল ফোন। পুলিশ মনে করছে সেলিমের মোবাইল পেলেই তার ভারতে প্রবেশের আসল কারণ সামনে আসবে। রিয়া মাঝির রিপোর্ট, কলকাতা টিভি। রাজ্যের সমুদ্র বন্দরের উন্নয়নে আদানি গোষ্ঠীর সঙ্গে চুক্তি করল কেরল সরকার। মার্কিন মুলুকে ঘুষকাণ্ডের জেরে আদানি গোষ্ঠীকে নিয়ে বিজেপির বিরুদ্ধে কংগ্রেস সহ ইন্ডিয়া শরিকরা প্রতিবাদে সরব। এই আবহেই রাজ্যের ভিভিনজাম বন্দর প্রকল্প নিয়ে আদানি গোষ্ঠীর সঙ্গে চুক্তি সম্পাদন করল কেরলের পিনারাই বিজয়নের বাম সরকার। ঘুষকাণ্ড নিয়ে দেশজুড়ে শাসক বনাম বিরোধী বিতর্ক তুঙ্গে। আমেরিকার গোয়েন্দা সংস্থা FBI এর অভিযোগের ভিত্তিতে আদানি গ্রিনের কর্ণধার গৌতম আদানি সহ মোট 7 জনের নামে পরোয়ানা জারি করেছে মার্কিন আদালত। ভারতের সংসদের চলতি অধিবেশনও আদানি প্রসঙ্গে উত্তপ্ত রয়েছে। পরপর 3 দিন লোকসভা বিরোধী বিক্ষোভের জেরে মুলতবি হয়ে যায়। শাসক বিরোধী সংঘাতের কেন্দ্রে থাকা এই আদানি গোষ্ঠীর সঙ্গে আন্তর্জাতিক বন্দর নির্মাণের জন্য ওই বিতর্কিত সংস্থাকেই বরাত দিল CPM নেতৃত্বাধীন বাম সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা CPM পলিট ব্যুরোর সদস্য পিনারাই বিজয়ন নিজেই এই চুক্তি সম্পাদনের কথা জানিয়েছেন। 5 বছরের জন্য এই চুক্তির প্রথম ধাপের কাজ ডিসেম্বরের মধ্যে শুরু হবে। চুক্তির দ্বিতীয় ও তৃতীয় ধাপ 2028 সালের মধ্যে শেষ হওয়ার কথা। কেরলের তিরুবনন্তপুরমের ভিজিনজাম গভীর সমুদ্র বন্দর প্রকল্পে কার্যক্ষমতা সম্প্রসারণের লক্ষ্যে আদানিদের সঙ্গে যৌথ উদ্যোগের এই চুক্তির ফলে রাজ্যের রাজস্ব বহুগুণ বৃদ্ধি পাবে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। কিন্তু তাতে বন্দরের উন্নতির পথে কাঁটা উঠলেও রাজনৈতিক বিতর্ক CPM-কে তাড়া করে বেড়াবে বলেই মনে করা হচ্ছে। কলকাতা টিভি। ডলারকে এড়ালেই দিতে হবে 100% শুল্ক, হুমকি ট্রাম্পের। ব্রিক্স অন্তর্ভুক্ত দেশগুলো যদি আলাদা মুদ্রা গড়ার পরিকল্পনা করে থাকে তাহলে কিন্তু শাস্তি পেতে হবে। মার্কিন দেশের রফতানিতে 100% শুল্ক চাপানো হবে। রপ্তানিতে মার খেয়ে ভুগবে ওই সমস্ত দেশ, হুঙ্কার ট্রাম্পের। কিছুদিন ধরেই ব্রিক্সভুক্ত দেশগুলো ডলারের বিকল্প হিসেবে নয়া মুদ্রা চালুর সম্ভাবনা নিয়ে বিচার বিবেচনা চালাচ্ছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জাতিগোষ্ঠীর নাম ব্রিক্স। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা মিলে তৈরি হয় ব্রিক্স। ব্রিক্স গোষ্ঠীর পথ চলা শুরু 2006 সালে। পরবর্তীতে ব্রিক্সে যোগ দেয় ইরান, ইজিপ্ট, সংযুক্ত আরব আমিরশাহী, ইথিওপিয়া। ব্রিক্স জোটে আরও কয়েকটি দেশের যুক্ত হওয়ার সম্ভাবনা প্রবল। বিশ্বের মোট উৎপাদনের প্রায় 40% ব্রিক্স গোষ্ঠীর হাতে। আমেরিকার নেতৃত্বে G7 গোষ্ঠীর বড় চ্যালেঞ্জার ব্রিক্স গোষ্ঠী। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ব্রিটেন মিলে গঠিত হয়েছিল G7। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বহু দশক ধরে ডলারই বিশ্ব বাণিজ্যের একমাত্র মাধ্যম। কিন্তু ডলারের এই আধিপত্য নিয়ে প্রশ্নের পাহাড়। সাম্প্রতিক কালে ডলারের দাম হু হু করে বাড়ছে। ডলারের দাম বাড়ায় মার খাচ্ছে ভারতের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতি। পাল্লা দিয়ে বাড়ছে জিনিসপত্রের দাম। বিশ্বজুড়ে ফটকা বাজারে বিপুল পরিমাণে ডলারের চলাচল বিশ্ব অর্থনীতিকে কৃত্রিমভাবে উত্তক্ত করে রেখেছে। কোনো কারণ ছাড়াই অতিরিক্ত গরম শেয়ার বাজার। এই সবই ফটকা বাজারের ফায়দা লুটে আদানিদের মতো গোষ্ঠী 5-7 বছরে হয়ে উঠছে বিশ্বের ধনীতম ব্যক্তিদের অন্যতম। সাম্প্রতিক কালে ডলারের তুলনায় টাকার দাম দ্রুত পড়ছে, যার ধাক্কায় ভারতের মূল্যবৃদ্ধিতে রাশ টানা যাচ্ছে না। একই কাহিনী উন্নয়নশীল আরও বেশ কয়েকটি দেশে। এই সব কারণে ডলারের বিকল্প খুঁজতে আলোচনা শুরু হয় ব্রিক্স গোষ্ঠীর মধ্যে। আন্তর্জাতিক বাণিজ্যে ভারতীয় মুদ্রা টাকার ব্যবহার বাড়াতেও নানা পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। এই উদ্যোগে সাড়া দিয়েছে প্রায় 25টি দেশ। ব্রিটেন সহ এই সব দেশ ভারতীয় ব্যাংকে বিশেষ বস্ত্র অ্যাকাউন্টও খুলেছে। বিশ্বের স্বার্থে ডলারের আধিপত্য ক্রমেই কমবে, এটাই যুগের চাহিদা মনে করেন অর্থনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই। ট্রাম্পের গর্জনে তা খানিকটা থমকাতে পারে, কিন্তু ডলারের বিকল্প খোঁজার এই উদ্যোগ একেবারেই উবে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ মনে করেন একাধিক অর্থনৈতিক বিশেষজ্ঞ। কলকাতা টিভি। সেরা 10 আজ এই পর্যন্তই। আপনি দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।